শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শুরু। দোষ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই ২ দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষী পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক পাশের হার ৬৮.৪৫। জিপিএ 5 পেয়েছে মাত্র ১,৩৯,০০০ শিক্ষার্থী। দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক। পিআর পদ্ধতি সহ ৭ দফা দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে রাজি জামায়াত। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বাড়ছে ভোগান্তি। কুমিল্লা নোয়াখালীর বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ। বাড়িঘর সারি চলে যায়, বাড়িঘরে অনেক পানি উড়ে গেছে। খাল থেকে পানি নামতেছে না এবং পানিগুলো নিষ্কাশন অত্যন্ত প্রয়োজন। 10 ফুটের সামনে এই অবস্থা পানির, দেখেন তাহলে আর গ্রামবাসী কি অবস্থা। যেভাবে বৃষ্টি হইতেছে এক সপ্তাহ পানি কমবে না। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ৪ আগস্ট। এর আগে অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দোষ স্বীকার করে তিনি রাজসাক্ষী হন। ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেন চৌধুরী মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করেন, পরে ৭ জুলাই শুনানি করেন শেখ হাসিনার ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। সেদিন শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তিনি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা, তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে এবার। সার্বিক পাশের হার ৬৮.৪৫%। গতবারের তুলনায় কৃতকার্যের সংখ্যা কমেছে ১৪% বেশি। সারা দেশে জিপিএ 5 পেয়েছে মাত্র ১,৩৯,০০০ কিছু বেশি শিক্ষার্থী। এবারের রেজাল্টের সার্বিক পরিসংখ্যান তুলে ধরছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক ড খন্দকার এহসানুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং এই 11টি বোর্ডে 9টি সাধারণ এবং 2টি বিশেষ বোর্ড, এই 11টি বোর্ডের মোট পাশের হার, গড় পাশের হার ৬৮.৪৫। এই হলো আমাদের সামগ্রিক ফলাফলের জায়গাটি। আচ্ছা, আমি আর কয়েকটি উল্লেখযোগ্য দিক আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯ অর্থাৎ প্রায় 4% বেশি পাস করেছে এবং ৮,২০০ জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে তুলনায়। ২০২৪ সালে জিপিএ 5 ছিল ১,৮২,১২৯ জন। আমি আবার বলছি, 2024 সালে জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। আর এবছর অর্থাৎ 2025 সালে জিপিএ পেয়েছে 1,39,000
32 জন। সালে পাশের হার ছিল, গড় পাশের হার ছিল 83.04। এবছর পাশের হার 68.45। মোট প্রতিষ্ঠান বেড়েছে 227টি, মোট কেন্দ্র কমেছে 85টা। এই ছিল আমাদের। আর বিদেশ কেন্দ্রে আছে আমাদের কয়েকটি, 8টি বিদেশে আমাদের বিদেশি কেন্দ্র আছে। সেখানে আমাদের ফরেন মিশন গুলোতে যারা চাকরি করেন তাদের সন্তানেরা ওই সকল বিদেশি কেন্দ্রে, বিদেশি স্কুল আছে, সেখানে পড়ালেখা করেন এবং তাদের পরীক্ষা ওখানে বসে তার দেওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে ঢাকা বোর্ডের আন্ডারে করে ব্যবস্থা করে দিই। পরীক্ষা, প্রশ্ন, খাতা, উত্তরপত্র একটু দূরে আমাদের সেই পরিমাণের ব্যবস্থা আছে কূটনৈতিক চ্যানেলে। সেই বিদেশি কেন্দ্রে 8টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 427 জন, উত্তীর্ণ হয়েছে 373 জন, অনুত্তীর্ণ হয়েছে মাত্র 54 জন। পাশের শতকরা হার এখানে বেশি, 87.35। এবং একটি প্রতিষ্ঠান আছে সেটি 100% উত্তীর্ণ হয়েছে। দর্শক, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক ডক্টর খন্দকার হাসানুল কবিরের বক্তব্য শুনছিলাম সরাসরি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী শামীম রেজা। এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত জেনে নিতে এবার তার কাছে যাব আমরা। শামীম, আইডিয়ালের শিক্ষার্থীরা কেমন করেছে? হ্যাঁ শাওন, আনুষ্ঠানিকভাবে আসলে ফল প্রকাশ করা হয়েছে ঢাকা বোর্ড থেকেই। এখনও আসলে আমরা যেখানে আছি যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখানে আসলে এখনও পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। তবে ইতিমধ্যে ফল প্রত্যাশী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা আসতে শুরু করেছেন। আমাদের শিক্ষকদের সাথেও কথা হয়েছে, তারাও বলছেন যে তাদের এখান থেকে যে ফল প্রকাশ, সেটাও তারা বলছেন যে 2:30টা নাগাদ আসলে তারা তাদের শিক্ষার্থীদের নিয়ে আসলে তারা এখান থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এবং এর বাইরে আসলে অনলাইন থেকে যেহেতু 2টা থেকেই আসলে ফল দেখা শুরু হয়েছে, তারা বলছেন যে আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা আসলে অনলাইনে ফল দেখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসেন। এবং ইতিমধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আসলে অভিভাবক এবং শিক্ষার্থীদের ভিড় দেখতে পাচ্ছেন। আসলে যারা ফল প্রত্যাশী তাদের একটি অংশ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এছাড়াও আসলে বেশিরভাগ যারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, তাদের পরীক্ষা চলছে, নিয়মিত ক্লাস চলছে, এমন শিক্ষার্থীর পরিমাণই বেশি। তবে একটু যদি জানিয়ে রাখি, আসলে এবার পাশের হার 68.45%। এটা আসলে প্রকাশের পরপরই একটু শঙ্কা জানাচ্ছিলেন এখানে যেসব অভিভাবকরা আছেন, তারাও আসলে বলছিলেন এবার পাশের হারে আসলে যেভাবে ধস নেমেছে সেটা তাদের মনেও কিছুটা শঙ্কা জাগাচ্ছে। একই সাথে বলছিলেন যে গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় যেহেতু এবার জিপিএ 5-এর হারও কমেছে, সেটা তাদেরকে ভাবাচ্ছে, এমনটাই বলছিলেন তারা। এবং বেশ কয়েকজন ফল প্রত্যাশী যারা এসেছেন তারাও বলছেন যে আমরা এখনও পর্যন্ত প্রত্যাশা করছি যে আমরা প্রত্যাশিত ফল পাবো এবং প্রত্যাশিত ফল নিয়েই আসলে তারা ঘরে ফিরবেন, এমনটাই বলছেন। কিন্তু তারাও আসলে বলছেন যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফলের যে হার দেখানো হয়েছে তাতে কিছুটা শঙ্কা প্রকাশ করছেন, কিছুটা ভয়ে ভয়ে আছেন, এমনটাই বলছেন। তবে তারা বলছেন যে অভিভাবকদের সাথে করে নিয়ে এসেছি, আমরা প্রত্যাশিত ফল নিয়েই ঘরে ফিরবো, এমনটাই বলছেন তারা। শাওন, আমরাও সেই প্রত্যাশাই করছি। শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আরও খবরাখবর জেনে নিতে এবার ঢাকার বাইরে সহকর্মীদের কাছে যেতে চাই। শুরুতেই যাব চট্টগ্রামের সহকর্মী শহীদুল সুমনের কাছে। সুমন, ফলাফল নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন?
মূলত চট্টগ্রামে সকাল থেকে কখনো ভারী বৃষ্টি কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তেমন অভিভাবক কিংবা শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসেনি। যারা এসেছেন তারাও তাদের ফলাফল নিয়ে সন্তুষ্ট। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। দুপুর 2টোয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে ফলাফল সেটি আসলে ঘোষিত হয়েছে। আমরা যে ফলাফল চট্টগ্রাম শিক্ষা বোর্ড দিয়েছে সেটিতে আসলে আমরা দেখছি যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাশের হার 72.08%, যেটি আসলে গত বছরের তুলনায় প্রায় 10% কম, যেটি গত বছর ছিল 82.80%। এবং পাশের হার যদিও কম, কিন্তু আমরা দেখছি চট্টগ্রামে কিন্তু জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা আসলে বেড়েছে। সেটি প্রায় 1000 বেড়ে কিন্তু সেটি 11,843 জন, যেটি গত বছর ছিল 10,000। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। রেজাল্টটা কেমন হয়েছে এবং এখন আসলে লক্ষ্যটা কি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, জিপিএ 5 পেয়েছি। পড়াশোনা চালিয়ে ভালো করে দেন বিদেশ চলে যাওয়ার ইচ্ছা আছে। এখন একটা টেনশন ছিল, এখন টেনশনটা ফ্রি লাগছে একটু। ধন্যবাদ। আমরা একটু অভিভাবকের সাথে কথা বলতে চাই। আসলে মেয়ে জিপিএ 5 পেয়েছে, আপনার কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আমার তো খুবই আনন্দ লাগতেছে। আমার মেয়ে জিবে পেয়েছে, ও কমার্স থেকে পাইছে, আরো খুশি। আমি এখানে 24 বছর ধরে আসতেছি এই স্কুলে। আমার 4টা মেয়ে স্কুল থেকে পাস করছে। আচ্ছা, এখন আসলে লক্ষ্য কি? এখন ওকে আমি বাইরে পাঠানোর চেষ্টা আছে ইন্টারের পরে। আর যদি ভালো ভার্সিটিতে ঢুকে আমার তাহলে ভার্সিটিতে। শুনছিলেন আসলে অভিভাবক এবং তাদের স্বজনদের সাথে আসলে কথা বলছিলাম। আরেকজনের সাথে একটু কথা বলি। এই যে রেজাল্টটা কেমন হয়েছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। এটা অনেক বড় একটা সাফল্য সত্যি। এসএসসি শাওন, শুনছিলেন যে শিক্ষার্থীরা তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং সেই সাথে আমি একটু জানিয়ে রাখতে চাই এবার চট্টগ্রামে 1164টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,40,628 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে। শাওন, সুমন, অনেক ধন্যবাদ। এবার একটু রাজশাহীর খবরাখবর জেনে নিতে চাই। সঙ্গে আছেন তারেক মাহমুদ। তারেক, ফলাফল তো প্রকাশ হলো, আমরা শুনছিলাম ঢাকার খবর, চট্টগ্রামের খবর। এবার একটু রাজশাহীর খবর জানতে চাই। শিক্ষার্থীদের অভিব্যক্তি কি বলছেন তারা? ফলাফল পাওয়ার পরে রাজশাহীর স্কুলগুলোতে ঢাক ঢোল পিটিয়ে শিক্ষার্থীরা আনন্দ উৎসাহ উদ্দীপনায় মেতেছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি কিন্তু তারা পেয়েছেন পড়াশোনার মাধ্যমে। এবং আমি একটু আগে রাজশাহী শিক্ষা বোর্ডের যে ফলাফল সেটি পেয়েছি। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 77.63% এবং জিপিএ 5 পেয়েছে 22,327 জন শিক্ষার্থীদের কাছ থেকে তাদের একটু অভিমতটি শুনবো। আপনার কেমন ফলাফল পেয়েছেন, আশা অনুযায়ী ফলাফল পেয়েছেন কিনা, কি অবস্থা? গোল্ডেন তো হয় না একটা সাবজেক্টের জন্য আর কি। তাছাড়া তো জিপিএ 5 এভারেজ রেজাল্ট A+, আলহামদুলিল্লাহ এনাফ। ধন্যবাদ আপনাকে। আরও শিক্ষার্থী রয়েছে, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়েছেন কিনা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গ্রেড অনুযায়ী যদি বলি তাহলে সবগুলোতে আলহামদুলিল্লাহ A+ এসেছে। এখন ডিপেন্ড করছে মার্কের উপর, ওটারও একটা প্রত্যাশা আছে। ইনশাআল্লাহ ভালো আসবে, আল্লাহ ভরসা। ফলাফলের কৃতিত্ব কাদের? কৃতিত্ব অফকোর্স প্রথমে আমি মা বাবাকে বলবো, তারপর আমার শিক্ষকরা আছেন। আসলেও তাদের পরিশ্রমের বদৌলতেই আমরা এত ভালো করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি রাজশাহীর এই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা আনন্দ উৎসাহ উদ্দীপনায় মেতেছেন এবং ফলাফল পেয়ে কিন্তু অভিভাবকরা এসেছেন, শিক্ষকরা রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আপনার কেমন ফলাফল, প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়েছেন কিনা, কি অবস্থা? প্রত্যাশা আমার পার্সোনালি টার্গেট ছিল এবার 1270, কিন্তু এবার একটু কোয়েশ্চেন তুলনামূলক টাফ, তাই 1250 আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার হচ্ছে মানে সায়েন্সের সাবজেক্ট সব ভালো মার্ক আসছে, একটু ইংলিশে আর বিজনেস একটু কম আসছে। ইংলিশে আমার দুটো মিলে 188 আসছে, আর হচ্ছে বিজনেসে 92, তাছাড়া সব 96, 98 এরকম। ধন্যবাদ আপনাকে। একটু শিক্ষকদের কাছেও একটু জানতে চাইবো, স্যার আপনার যে স্কুলে ফলাফল কেমন হয়েছে প্রত্যাশা অনুযায়ী, শিক্ষকদের আপনারা যে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়েছেন কিনা এবার? আমরা আমাদের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। সবাই খুশি, সবাই খুব খুশি এবং আনন্দিত। আমাদের প্রাপ্তি এইটুকুই যে আমাদের শিক্ষার্থীরা আজকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছে এবং তাদের খুশিতে আমরা সকল শিক্ষকবৃন্দ এবং রাজশাহী পরিবারের সকল শিক্ষক সবাই আমরা খুবই খুশি। পাশাপাশি আমি অবশ্যই শিক্ষার্থীদের দোয়া, ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া প্রার্থনা করছি।
তারা যেন আগামী দিনগুলোতেও এইভাবেই এগিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। শাওন, দেখতে পাচ্ছেন এই রাজশাহীর যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা তারা ঢোল বাজিয়ে বাদ্য বাজিয়ে কিন্তু আনন্দ উৎসব উদ্দীপনায় মেতেছেন। এবং রাজশাহীতে যেমন কলেজিয়েট স্কুল, রাজশাহী পিএন স্কুল, ল্যাবরেটরি স্কুল, প্রত্যেকটি স্কুলে কিন্তু আমি খোঁজ নিয়েছি। শিক্ষার্থীরা তারা নিজ ক্যাম্পাসে এসেছেন এবং তাদের সাথে অভিভাবকরাও এসেছেন। অভিভাবকরাও তাদের যে সন্তানদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি পেয়ে কিন্তু আনন্দিত এবং বলা যায় যে অন্যান্য বছরের যে এবার রাজশাহীতে কিন্তু ফলাফল কয়েকটি স্কুলে ভালো হয়। শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং অভিভাবকরা আনন্দিত এবং তারা আনন্দ তারেক, সেই আনন্দ উচ্ছ্বাস সরাসরি দেখতে পাচ্ছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রাজশাহীর পরে এবার একটু বরিশালের খবর জেনে নিতে চাই। সঙ্গে আছেন কাউসার হোসেন। কাউসার, বরিশাল বোর্ডের সার্বিক ফলাফলের বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। শিক্ষার্থীরা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন? শাওন, দুপুর 2টায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি আনুষ্ঠানিকভাবে বরিশাল শিক্ষা বোর্ডের যে এসএসসির ফলাফল সেটি প্রকাশ করেছেন এবং এবছর এসএসসির ফলাফলে 56.38% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন যারা পরীক্ষা অংশ নিয়েছিলেন এবং জিপিএ 5 প্রাপ্তদের সংখ্যা 3114 এবং এই ফলাফল পর্যবেক্ষণ করলে গত বছরের যে ফলাফল সেই তুলনায় অনেকটাই কম এবং গত বছর এসএসসির ফলাফলে উত্তীর্ণ ছিল প্রায় 90% এবং যারা জিপিএ 5 পেয়েছিলেন জিপিএ 5 প্রাপ্তদের সংখ্যা ছিল 6000-এর উপরে এবং এই জায়গাটা থেকে এখানের যারা বোর্ড কর্তৃপক্ষ রয়েছেন বা পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন, বোর্ড চেয়ারম্যান বলেছেন, তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই ফলাফল যে কমে যাওয়ার কারণ কি বা জিপিএ 5 প্রাপ্তদের সংখ্যা যে কমেছে বা পাসের হার কমেছে। সেক্ষেত্রে আসলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে গ্রাম অঞ্চলে যারা পরীক্ষা দিয়েছেন আসলে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের পাসের হার কিছুটা কমেছে এবং সেই জায়গা থেকে ইংরেজি এবং গণিত এই দুই বিভাগে শিক্ষার্থীরা আসলে তাদের জায়গা থেকে যে ভালো করতে পারেননি, এই কারণে আসলে এই ফলাফলের বিপর্যয় বলে যা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে এবং তারা বলেছেন যে পুরো পরীক্ষাটি কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে এবং তারা যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু তাদের নজরদারি ছিল এবং সেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরীক্ষা এবং মূল্যায়নও করা হয়েছে সেভাবে যে ধরনের নির্দেশনা ছিল সেই জায়গাটি থেকে আসলে ফলাফল প্রকাশ করা হয়েছে এবং শিক্ষার্থীরা আসলে স্কুলগুলোতে অপেক্ষা করছেন। তাদের সাথে আসলে কথা বলার পর জানা যাবে তাদের প্রতিক্রিয়া। শাওন। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে কিছুটা। সার্বিক পাশের হার 68.45%। গতবারের তুলনায় কৃতকার্যের সংখ্যা কমেছে 14%-এর বেশি। সারা দেশে জিপিএ 5 পেয়েছে 1,39,000-এর কিছু বেশি শিক্ষার্থী। এই ফলাফল খবর আমরা বিভিন্ন জায়গায় শুনছিলাম। এবার একটু খুলনায় যেতে চাই। খুলনায় রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ফল প্রকাশে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। শাওন, আপনাকে বলে রাখি, ফল প্রকাশের পরে যদি বলি আমাদের আমলটা আমরা কি দেখতাম, সবাই মিলে স্কুলে বসে থাকতাম, সবাই মিলে আনন্দ করতাম। যাদের রেজাল্ট ভালো হতো তাদের নিয়ে ফুর্তি করতাম, একই সঙ্গে যাদের রেজাল্ট খারাপ হলো তাদেরকে সান্ত্বনা দিতাম পরবর্তী বছরে আবারও প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু সেই দৃশ্য একেবারেই বদলে গেছে। যে স্কুলটাতে আমরা এর আগে পরে আসতাম সেই স্কুলটাতেই আজ এসেছি, সেটি হচ্ছে সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের এবছর পরীক্ষার্থী ছিল 279 জন, এর মধ্যে 277 জনই পাশ করেছে। পাশের হার 99.28%, যার মধ্যে জিপিএ পেয়েছে 151 জন। কিন্তু জায়গাটি একেবারেই ফাঁকা, অর্থাৎ ফল উৎসবে যারা এসে থাকে তারা কিন্তু কেউ নেই। দেখছেন একেবারে স্কুলটিতে শুনশান নীরবতা। অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে, পরীক্ষার পর তারা চলে গেছে। 2-1 শিক্ষার্থী, একটু যদি এ পাশে দেখাই আমরা, 2-1 শিক্ষার্থী তাদের অভিভাবকরা শুধুমাত্র শিক্ষকদের সাথে কুশলাদি বিনিময় করার জন্য আমরা দেখতে পেয়েছি। যেহেতু এখন আগেই বলেছি ইন্টারনেট ভিত্তিক ফল প্রকাশ হয়, সে কারণে মানুষ ঘরে বসেই ফল পেয়ে যায়। তারপর প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। রেজাল্ট কি? রেজাল্ট নিশ্চয়ই ভালো হয়েছে। রেজাল্টের পিছনে কাদের অবদান? রেজাল্ট অনেক ভালো হয়েছে, আমার জিপিএ 5 আসছে। আর রেজাল্টের পিছনে অবশ্যই পরিবার আর শিক্ষকদের অবদান রয়েছে, কারণ আমার
স্কুলে যখন আসতাম স্কুলের স্যার ম্যাডামরা অনেক সুন্দর করে গাইড করতো, যেগুলো আমাদের বড় আপু বলতো কি যে স্কুলে পড়াশোনা হয় না, কিন্তু আসলে স্কুলের স্যার ম্যাডামরা পিছনে না থাকলে আসলে আমার পক্ষে GPA 5 আশা করা কোনোভাবেই সম্ভব। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম, তবে পড়তে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। শিক্ষক যারা রয়েছে এই পরামর্শ দিয়েছে এবং যারা ভালো রেজাল্ট করেছে তারা ভালো জায়গায় ভর্তি হবে। যারা নতুনভাবে পরীক্ষা দিতে যায় তারাও পরের বছরের জন্য প্রস্তুতি নেবে। যারা যে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে তারা এমনটি বলেছে। শাওন, প্রবীর, অনেক ধন্যবাদ। এবার একটু সিলেট শিক্ষা বোর্ডের খবরাখবর একটু জেনে নেব। সিলেটে রয়েছেন সহকর্মী নাবিল। নাবিল, বোর্ডের সার্বিক ফলাফলের বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, সারা দেশের মতো সিলেট শিক্ষা বোর্ডেও গত 5 বছরের যে সর্বনিম্ন পাশের হার এবং GPA 5 আমরা দেখেছি। এবং বোর্ড কর্মকর্তারা যেটি বলছেন যে যেহেতু এবার অন্যান্য বারের মতো আসলে রেজাল্ট ঘোষণা করা হয়নি, খাতা দেখা সহ বিভিন্ন মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি করা হয়েছিল, তার প্রভাব মূলত অন্যান্য বোর্ডের মতো সিলেট শিক্ষা বোর্ডেও পড়েছে। এবং এখন পর্যন্ত দুপুর 2টায় আমরা দেখেছি সিলেট শিক্ষা বোর্ড থেকে রেজাল্টটা ঘোষণা করা হয়েছে। এবং এবার সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন 1,22,000-এর মতো এবং সেখানে পাশ করেছেন 70,091 জন, অর্থাৎ পাশের হার হচ্ছে 68.57%। এবং এদের মধ্যে GPA 5 পেয়েছেন 3,614 জন, যা গত বছরের চেয়ে আসলে দুটি সংখ্যাতেই আসলে নিম্নমান রয়েছে। আর এবং এই যে রেজাল্টে খারাপ হয়েছে সেখান থেকে আসলে যারা সংশ্লিষ্টরা আছেন বোর্ড, তারা বলছেন যে মানবিক বিভাগে ফলাফল খারাপ হওয়ায় মূলত এই যে গড় যে ফলাফল সেই ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে। এবং তারা বলছেন যে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি এবং গণিত বিভাগে তারা ফলাফল কিছুটা খারাপ হয়েছে, সেখানে ফেলের সংখ্যা বেড়েছে গতবারের তুলনায় এবং পাশাপাশি GPA 5-এর সংখ্যাও আসলে কমেছে। এতে করে পুরোপুরি সিলেট বিভাগের যে ফলাফল সেখানে কিছুটা প্রভাব পড়েছে। এবং তারা যেটি বলছেন যে যেহেতু সিলেট বিভাগটি একটি হাওর চা বাগান অধ্যুষিত একটি এলাকা, ফলে সেখানকার যা শিক্ষকরা থাকেন স্কুলে তারা আসলে খুব প্রকৃতপক্ষে যথাযথ আসলে তাদের মান কিছুটা ঘাটতি রয়েছে এবং তাদের মান উন্নয়নের ক্ষেত্রেই তারা মন্ত্রণালয়ের কাছে তারা আসলে আবেদন জানাবেন যাতে তাদের মান উন্নয়ন হয়। এতে করে সিলেট বিভাগের শিক্ষার ক্ষেত্রে যে পিছিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি সিলেট বিভাগ আসলে তারা উঠে আসবে এবং তারা আশা প্রকাশ করছে। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা আরো একবার একটু রংপুরে যেতে চাই। সহকর্মী মাজহারুল মান্নান সঙ্গে আছেন। মাজহার, এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ফলাফল নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পেয়েছেন কিনা, কি বলছেন তারা? শাওন, আসলে যে উচ্ছ্বাসের ঢেউ আমরা বিগত সময়গুলোতে লক্ষ্য করছিলাম, এখন কিন্তু আর সেই উচ্ছ্বাসটি আসলে এই কেন্দ্রিক নেই, কারণ নানাভাবে যেহেতু তারা ফলাফল পেয়ে থাকেন সে কারণে তারা একটুখানি কলেজ ঘেঁষা বা স্কুল ঘেঁষা নন। তারপরেও আমরা রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এবং 294 জন A+ পেয়েছে এই প্রতিষ্ঠানটির থেকে। এবং আপনাকে যদি পুরো বোর্ডের তথ্যটি দিতে চাই যে দিনাজপুর শিক্ষা বোর্ডে 67.03 পাস করেছে এবার, যেটা গেলবার ছিল 78.43 এবং পাশের যে সংখ্যা 1,22,146 জন এবার পাস করেছে। এবং এবারও কিন্তু এগিয়ে আছে মেয়েরা, 69.78 এবার মেয়েরা পাস করেছে এবং ছেলেরা পাস করেছে 64.38%। এবং বরাবরের মতো এবারেও কিন্তু 48টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে এই দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুরের যে 8 জেলা আছে, এবং 13টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি, এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং যে উচ্ছ্বাসী আছে শিক্ষকরা যেটা বলেছেন, এখানে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একজন A+ পাননি, তিনি কান্না করছিলেন। অর্থাৎ নানা ধরনের এক এক ধরনের অনুভূতি আছে। তবে শিক্ষকরা যেটি বলছেন, এই প্রতিষ্ঠানটি থেকে যদি বলা হচ্ছে যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিবিড় সমন্বয়ের কারণেই তারা এই ভালো ফলাফলটি করেছেন এবং এই ফলাফল তারা এগিয়ে নিতে চান। এবং এই মুহূর্তে জানানো যাচ্ছে না যে রংপুরে কোন জায়গা থেকে কতজন শতভাগ সেটি আমরা এখন আপনাকে জানাতে পারছি। তবে এই স্কুলটি বরাবরের মতো এবারও ভালো করেছে। তারা ক্যান্টাবিক স্কুল অ্যান্ড কলেজ ভালো করেছে, রংপুর কলেজের ভালো করেছে। রংপুরের যে অভিভাবকদের অনুভূতি হচ্ছে যদি নিবিড় তত্ত্বাবধান করা যায় এবং
নিবিড় তত্ত্বাবধান করা যায় এবং শিক্ষকদের সাথে যদি একটা ভালো কমিউনিকেশন থাকে তাহলে কিন্তু ফলাফল ভালো করা যায়। আমরা একটুখানি আপনাদেরকে যদি মান্নান, অনেক ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুততম সময়ে ঐক্যমত্য তৈরির মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য, এমনটা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। সংস্কার নিয়ে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 11তম দিনের বৈঠক এটি। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। দিনের শুরুতে প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে চলছে আলোচনা। সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, দলগুলোর সঙ্গে অনেক বিষয়ে ঐক্যমত্য হচ্ছে। সবার আন্তরিক প্রচেষ্টা থাকলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে একমত আসা সম্ভব হবে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানো সম্ভব বলেও মত দেন তিনি। সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। আমরা বারবার বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে এই জুলাই মাসের মধ্যেই যেন আমরা এই কাজ সম্পন্ন করতে পারি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচারপতির প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা, সেগুলো নিয়ে অতীতে আলোচনা হয়েছে। ফলে আমি আশা করছি এখন এগুলো নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়ার জন্য কিভাবে আগানো যায় সেটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদসহ 7 দফা দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী। একথা বলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হেসানুল মাহবুব জুবায়ের। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি বলেন, রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। অংশ নেবেন ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও সংগঠনকে সমাবেশে দাওয়াত দেওয়া হবে। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা। আমাদের 7 দফা দাবি আমরা বলেছি, এইটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছি যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি এবং এগুলো কমপ্লিট করেই যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ করতে জুলাই পদযাত্রার 10ম দিনের কর্মসূচি চলছে। বৃহস্পতিবার এই পদযাত্রা কর্মসূচি শুরু হয় মাগুরা জেলা থেকে। মাগুরায় পদযাত্রা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা যাবেন নড়াইল ও যশোর জেলায়। দলটির নেতারা বলছেন, এই ধারাবাহিক পদযাত্রার উদ্দেশ্য হল সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং দেশ পুনর্গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া। কর্মসূচি অনুযায়ী মাগুরায় পদযাত্রা করে একটি পথসভা অনুষ্ঠিত শহরের চৌরঙ্গি মোড়ে। সেখান থেকে পদযাত্রা দল রওনা দেবে নড়াইলের উদ্দেশ্যে। বিকেলে নড়াইল মুক্ত মঞ্চে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এরপর এনসিপি নেতারা যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে, সেখানে রাত্রি যাপন করবেন তারা। মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। এখানে সবাই দোকানের সামনে, রাস্তার ধারে আসছেন, ছাদের উপরে। তখন যে উচ্ছ্বাস, সেটা আসলে আমাদের জন্য খুবই খুবই অর্থবহ। আমাদের ভালো কাজগুলোকে যেমন এপ্রিসিয়েট করছে, একই সাথে সাথে আমাদের নানান সীমাবদ্ধতা নিয়েও কিন্তু কথা বলছে ফ্রিলি। মাগুরার যে আন্দোলনের সময় যেই ধরনের ভূমিকা রেখেছিল, আমরা আশা করব আমাদের সামনে যে রাষ্ট্র গঠনের লড়াই, সেখানেও মাগুরাবাসীর, মাগুরার ছাত্র জনতা একইভাবে রাজপথে থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি আছে বিজিবির। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক। এবারে 36 জন নারীসহ 694 জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেছেন। একদিকে মিয়ানমার জান্তা আরাকান আর্মি উত্তেজনা, করিডোর ইস্যু, রোহিঙ্গা অনুপ্রবেশ, অন্যদিকে ভারত সীমান্তে অব্যাহত পুশিন। সব মিলিয়ে দেশের সীমান্ত পরিস্থিতি খুব একটা স্থিতিশীল নয়। এমন সময়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিতে নতুনভাবে যোগদান করলেন প্রায় 700 নবীন সৈনিক, যারা ঝুম বৃষ্টিতে ভিজে পবিত্র ধর্মগ্রন্থে হাত রেখে নিলেন দেশ রক্ষার শপথ। বাহিনীতে যুক্ত হওয়া নবীনদের উদ্দেশ্যে সীমান্ত অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেন বাহিনী প্রধান। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতীয় সীমান্তে পুশিন বন্ধে বিজিবির উদ্যোগের কথা জানান মহাপরিচালক।
নিয়ম মাফিকভাবে হ্যান্ডওভার করা, যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায়। তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না, কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনো চলছে। কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনের নিরাপত্তার হানি ঘটে, সেই জন্য শুধুমাত্র বিজিবি তো নয়, বিজিবির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার, কোস্টগার্ড, সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বাহিনীর জনবল সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন বিজিবি মহাপরিচালক। যে ব্যাটালিয়নের লোকেশন একদম জিরো লাইনের কাছাকাছি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির, প্লাবিত প্রায় 100-র মতো গ্রাম। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া আরও কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। সব মিলিয়ে বাঁধের অন্তত 20টি ভাঙা স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজও কোথাও কোথাও বেড়িবাঁধের উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। এ পর্যন্ত প্লাবিত ফুলগাজীর 67টি গ্রাম, পরশুরামের 27 ও ছাগলনাইয়ার 4টি গ্রাম। দোকানপাট, ঘরবাড়ি পানিতে নিমজ্জিত। এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে। জেলা প্রশাসক জানিয়েছেন এরই মধ্যে 161টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। বাড়িঘর সারি চলে যায়, এর বাড়িঘরে অনেক পানি উড়ে গেছে। ওদিকে খুব স্রোত, পানি বাড়তেছে। আমরা চাই একটা বেড়িবাঁধ, আমরা কোনো টান চাই না। রোড গাড়ির অবস্থা খুব খারাপ। তারপর আরে বাজারে কোনো খাওয়ার সামান নাই, গ্যাস সিলিন্ডার নাই, কিছুই নাই। কয়েকদিনের বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বেড়ে মেরং ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মেরংয়ের স্টিল ব্রিজে পানি ওঠায় মেরং লংগদু সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। চিটাগং পাড়া ও শান্তিপুর এলাকার প্রায় 100 পরিবার দুটি আশ্রয় কেন্দ্রে উঠেছে। এদিকে অতি বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানের লামায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নোয়াখালী সদর, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, মাইজদিয়া, কবিরহাটের বিভিন্ন এলাকা 3 দিন ধরেই জলবদ্ধ। সড়কের পাশাপাশি কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকেছে। বৈরী আবহাওয়ার কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা। আজ সকাল 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় নোয়াখালীতে 120 মিলিমিটার বৃষ্টিপাত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বেড়েছে খাগড়াছড়ির মাইনী নদীর পানি। দীঘিনালার বিভিন্ন সড়ক জলমগ্ন। মেরং লংগদু সড়কে বন্ধ যান চলাচল। জলাবদ্ধতার ভোগান্তি কমেনি কুমিল্লাতেও। নগরীর ঠাকুরপাড়া, নজরুল এভিনিউ, রেসকোর্স, বিসিক, শিল্পনগরী সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়েছে পানিতে। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা। আগামী 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নেপাল চীন সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গেছে মৈত্রী সেতু। এই ঘটনায় নিখোঁজ অন্তত 18 জন। নেপালে নতুন করে প্লাবিত হয়েছে আরও 5টি এলাকা। সবচেয়ে ক্ষতি হয়েছে রাসুয়া জেলায়। এখন পর্যন্ত প্রাণ গেছে 8 জনের। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী। সর্বোচ্চ প্রচেষ্টায় উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল চীন সীমান্ত অঞ্চল। বিভিন্ন স্থান থেকে বন্যার পানি সরে যেতেই স্পষ্ট হয় ক্ষয়ক্ষতির চিত্র। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গেল কয়েকদিন ধরেই পানি বাড়ছিল দেশটির ভূতেকোশি নদীতে। এর পাশাপাশি টানা বৃষ্টিতে সৃষ্টি হয় পাহাড়ি ঢল, ফলে দেখা দেয় আকস্মিক বন্যা। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবচেয়ে ক্ষতি হয়েছে নেপালের রাসুয়া জেলায়। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সেতু, তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্তত 5টি এলাকার সাথে। কর্তৃপক্ষ বলছে, বন্যায় নেপাল চীন সীমান্তবর্তী মৈত্রী সেতু ভেসে গেছে। দুর্ঘটনার সময় সেতুটিতে অন্তত 15টি যানবাহন ছিল, যাতে প্রাণ গেছে নেপাল চীন সহ বেশ কয়েকটি দেশের নাগরিকের। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে উদ্ধার কাজে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে এখনও উন্নতি হয়নি ভারতের হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতির। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।